অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশে যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে, বিশেষ করে নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান আসার পরে দেশের সিনারিও, অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে। তো সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি, তো সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি। তো সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু ডক্টর ইউনূসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস যখন গত বছরের 5ই অগস্ট এই রেজিম চেঞ্জের পরে 8ই অগস্ট যখন ক্ষমতা নিল, তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইউনূস ম্যাজিকের কথা বলতো আর কি, এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান, সে মানে এত ফেরেস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ। মানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এবার আমরা বেস্ট পার্সনকে নিয়ে আসছি, সে আবার শান্তিতে নোবেল পাইছে, এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে। মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে। এবং 3 শান্তি বা কাকির কথা বলা হচ্ছে, একটা হলো যে মিয়ানমারের অং সান সুচি, তারপরে আমাদের ডক্টর ইউনূস, আবার ভেনিজুয়েলার মাচাদো। এই 3 শান্তি লরিয়েট, নোবেল লরিয়েট, এরা তাদের দেশের একদম সর্বনাশ করে হচ্ছে আর কি। তো অং সান সুচি আলটিমেটলি ধরা গেছে, এখন জেলে আছে। মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না, যে কারণে ট্রাম্পও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের যা পাইন মারার, এটা মাইরা ফেলছে। এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট, সেটা তিনি আবার 30,000 কোটি টাকা কমাইছে। এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে? স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এই যে স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা, এবং এইখানে 70 ভাগের বেশি বাজেট, 70% বেশি বাজেট কাট করছে। এবং সামাজিক সুরক্ষা, যেটা শেখ হাসিনা চালু করেছিলেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনেক রকমের মানুষের ভাতা। এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই, সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত আর কি। এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে। যে আপনারা জানেন যে আওয়ামী লীগ এক সময় বাকশাল কায়েম করেছিল, এবং বাকশাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু 1992 সালের 19শে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে। তো মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে কি আমার যে সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণী, তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে, রাষ্ট্র দেবে, এটা একটা কনসার্ন তার ছিল। এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন। বাঙালি অর্থনীতিবিদ ছিল, আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল। তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায়। এবং সেখান থেকেই তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন। এবং তার এই যে বিশেষ করে যে 2009 থেকে যে 3 টার্মে তিনি ক্ষমতায় থাকলেন, 96 থেকে 2001-এও আমরা দেখেছি, এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত এত ভাতা দেওয়া হয়েছিল। এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইউনূসের টার্গেটে পড়েছে। এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয়, স্কুলে খাবার দেয়, সেই স্কুল ফিডিংটার বাজেট 50% কমায় দিছে। ক্যান ইউ ইমাজিন? শেখ হাসিনা একটা মানে আমি যে অস্ট্রেলিয়া থেকে কথা বলছি, আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। আমাদের এখানে একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না, আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না, আমরা ওষুধ কিনি, এটা একটা সাবসিডাইজড রেটে কিনি। আবার যখন সিনিয়র হয়ে যাই আমরা, 67 এজ বা প্লাস, বা যারা এই সরকারি সহায়তায় চলে, টোলে চলে, তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে। তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু করেছিল। কিন্তু ডক্টর ইউনূস তিনি
আসলে তিনি তো বাংলাদেশের যে আয়, সরকারের যে আয়, যে রাজস্ব আয়, এই আয়গুলো তো তার একদম কমে গেছে। সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন, ডেভেলপমেন্ট বাজেট কাটছাট করছেন। তারপর তখন মনে হচ্ছিল যে হায় রে ইউনুস ম্যাজিক। যাই হোক, সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি। সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা ক্ষোভ বিরাজমান। সেনাবাহিনী মানে তারা এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে, এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয়। তো সেনাবাহিনী, অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক, এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে। ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো সমালোচনা হবে। তো জেনারেলি তারা এটা চাচ্ছে না। তারা বিভিন্নভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দিয়েছে। জেনারেল ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন, তিনি তার কথা বলবেন, আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নের তিনি উত্তর দেবেন, কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না। মানে ব্যাপারটা এরকম যে শুনলাম, বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম। তো তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমন ভাবে বিতর্কিত করেছেন যে সেনাবাহিনীর যে একটা মান, সম্মান, মর্যাদা ছিল, সেটা আমার মনে হয় না আছে। সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে। এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র, এই ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে। এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন। এটা এই বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে। এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে, যা হোক সেটা আলটিমেটলি পারেনি। তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে। এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না। এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাবশিষ্য ছিল আর কি। এই এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে 5 কোটি টাকা গিফট করছে। সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে। আমি আপনাদের এই কথা আগেই বলেছি। তো সেই আর্মিতে একটা ক্ষোভ, এবং আর্মি আরো একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা যৌথ অভিযান চালু করা হবে। তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে, সন্ত্রাসী ধরার জন্য, অস্ত্র উদ্ধারের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগকে টার্গেট করতে হবে। এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর এই যে এত এত থানা লুট হলো, এত অস্ত্র লুট হলো, এই অস্ত্রের কত শতাংশ এ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন। তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান, নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা, হ্যাঁ, তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা, এটা নিয়েও কিন্তু তারা খুব আনসার্টেইন একটা সিচুয়েশনের মধ্যে আছে। আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে না। জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার, কর্নেল, এরা জাস্ট কাজ করে, কথা টথা বলে না, কে আবার কোথা থেকে কি শুনবে, কি বলবে, মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্ট গুলোতে একটা একটু দম বন্ধ করা অবস্থা বলা যায় আর কি। চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা এই আর বাইরে থাকতে চাচ্ছে না, এটা আপনারা জানেন। তারা ব্যারাকে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে চাচ্ছে। কিন্তু এই সব কিছুর পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খান, তার একটা হিডেন এজেন্ডা আছে। তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, এবং যদি নির্বাচন হয় জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে। এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কিনা। আমরা একটা গভীর মূল্যায়ন করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর প্রথম 6 মাস যারা আমাদের সঙ্গে আছেন, এই চ্যানেলে আছেন, অথবা এখন যারা নতুন যোগ দিয়েছেন, তারা একটু পেছনে গিয়ে খেয়াল করে দেখবেন প্রথম দিককার কন্টেন্টগুলো এই চ্যানেলে।
এবং পূর্ণিয়ার খোঁজ যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলও আমরা তখন ভিডিওতে আমরা বলছিলাম যে একটা সরকার মাত্র ক্ষমতা এসছে, সেই সরকারকে আমরা সময় দিতে চাই। এই সরকার সময় নিক, অন্তত 6টা মাস গেলে পরে কথা বলবো। এই সরকার 6 মাস যেতে না যেতে এমন এমন কিছু স্টেপ নেওয়া শুরু করেছে, বিশেষ করে যখন এই সরকারের হাত দিয়ে ধর্মীয় উগ্রপন্থার উত্থান এবং বাংলাদেশের জন্মের চেতনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর হাত দেওয়া হচ্ছে, তখন থেকে আমরা মুখ ফুটে কথা বলতে থাকি যে তখন থেকেই বোঝা গেছে লক্ষণ ভালো না। তারপরে দুর্নীতি, অনিয়ম, বিদেশ ভ্রমণের নামে স্বেচ্ছাচারিতা, প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণের নামে দেশের সম্পদ একেবারে দেদারছে খরচ করা, সবকিছু মিলিয়ে আমরা নড়ে চড়ে বসছি। এবার আসেন বাংলাদেশে কেন আজকে এই সরকারের প্রায় 1.5 বছরের মাথায় গিয়ে আমরা আবার মূল্যায়ন করতে বসছি। একটা দেশে বা একটা পরিবারে, একটা সমাজে যে কোনো মানুষ তার একটা ভালো প্রতিবেশী চায়, যে একটা ভালো প্রতিবেশীর সাথে ভালো সময় কাটবে, বিপদে আপদে দুঃখে প্রথম প্রতিবেশী ছুটে আসবে। বাংলাদেশের 2টা প্রতিবেশী দেশ, মাত্র 2টা, একটা ভারত, একটা মিয়ানমার। এই সরকারের সময়ে এসে এই 2টা দেশের সাথে সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে, ভারতেরটা আমি ইন্ডিভিজুয়ালি বলতে চাই না, বলতে বলতে আমরা হয়রান। 2 দেশের সাথে এমন একটা সিচুয়েশন, 2 দেশ যখন তখন পারলে বাংলাদেশে আক্রমণ করে বসে, মিলিটারি অপারেশন চালিয়ে বসে। সম্পর্কটা সেই জায়গায় নেওয়া হয়েছে কিনা। আপনি আসেন প্রথমে মিয়ানমারের কথায়। এই মিয়ানমারকে নিয়ে স্বপ্ন দেখানো হয়েছে ডক্টর ইউনূসের আমলে। জাতিসংঘ মহাসচিবকে উড়িয়ে আনা হলো, নিয়ে যাওয়া হলো রোহিঙ্গা ক্যাম্পে। নাটকের পর নাটকটা কি করলো আপনারা চিন্তা করে দেখেন, মনে করে দেখেন। বলা হলো যে এই রোহিঙ্গারা আগামী ঈদ তারা তাদের দেশে গিয়ে পালন করবে। এই সরকারের ডক্টর ইউনূস তার বিশেষ সহকারী নিয়োগ দিলেন রোহিঙ্গা বিষয়ক এলজিডি প্রোগ্রাম, হ্যান ত্যান বিভিন্ন নামে ঢঙে বিদেশি লোকজন উড়িয়ে এনে তার মন্ত্রী বানিয়ে কোটি কোটি টাকা জনগণের খরচ করে তাদের চাল, ডাল, লবণ, তেল, সাবান সবকিছুর ব্যবস্থা করলেন। মাঝখান দিয়ে ফলের ফল হলো মিয়ানমারের সাথে গ্যাঞ্জাম আরো বেশি জটিল থেকে জটিলতর হলো। কিছুই করতে পারলো না, কিছুই উদ্ধার হলো না। মিয়ানমার যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাটেম্প নিলে এই নরবরে সরকারের পক্ষে সেটা মোকাবেলা করার ন্যূনতম কোনো সাহস, প্রস্তুতি, চেষ্টা এবং কূটনৈতিক অগ্রগতি কিছুই নাই। সবকিছু বিফলে গেছে, শুধু বড় বড় কথার ফুলঝুরি ছাড়া। এই মিয়ানমারের সাথে রোহিঙ্গা সমস্যা এমন জায়গায় নিয়ে গেছে এই সরকারের সময় এসে, সেটা এখন রোহিঙ্গা শিবির টেকনাফ, উখিয়া সেই জায়গা থেকে পার হয়ে কক্সবাজার তো ছড়িয়েছেই, এখন আশেপাশের জেলাগুলোতে ছড়ানোর উপক্রম। ইতিমধ্যে বান্দরবন এফেক্টেড হয়েছে। তারপর এই রোহিঙ্গা দিয়ে কি আমাদের ফেনী এফেক্টেড হবে, চট্টগ্রাম এফেক্টেড হবে? সিচুয়েশন সেদিকে যাচ্ছে না। আসেন ভারতের কথায়। ভারতের সাথেও যার পর নাই বিশ্রী একটা পরিস্থিতি তৈরি করেছে ভারত, যেখানে মিয়ানমারের সাথেই টেকার কল্পনা করা যায় না, সেখানে ভারতের সাথে লাগতে যাও, ভারতকে উড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সেই সব কথাবার্তা বলে ভারতের জনগণের ভেতরে বাংলাদেশ সম্পর্কে একটা এন্টি বাংলাদেশ সেন্টিমেন্ট এমন ভাবে এখান থেকে পুশ করা হয়েছে যেন এই 2 দেশের জনগণের মধ্যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়। এবং সবটার দায় দায়িত্ব বেশিরভাগ অংশেই বাংলাদেশের এই ডক্টর ইউনূস সরকারের। তিনি রোহিঙ্গা ইস্যু এবং ভারত সম্পর্ক এমন জায়গায় প্যাচ লাগিয়ে বিদায় নিতে চাচ্ছেন, চলে যেতে চাচ্ছেন, যে পরবর্তী সরকারগুলো যেন হিমশিম খায় তার লাগানো প্যাচগুলোকে জোড়া লাগাতে। ভারতের সাথে এত বড় ঝামেলাগুলো করে দাঁত কেলিয়ে তাদের অর্থ উপদেষ্টা বলছেন এটা অর্থনীতিতে প্রভাব ফেলবে না। অর্থনীতিতে অলরেডি প্রভাব পড়ে গেছে, ফেলবে না কি? যারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের ঘরে গিয়ে খবর নেন, দেখেন কি ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। দুই দেশে তো ভিসা যোগাযোগই বন্ধ, যাতায়াতেই বন্ধ, তাহলে প্রভাব পড়বে না কোত্থেকে? ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে এই শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জোড়া এই বাংলাদেশ ভারতের এই সম্পর্কের বিচার যদি, বিশ্লেষণ যদি হয়, দায়টা এসে পড়বে সবটাই এই ডক্টর ইউনূস সরকারের কাঁধে। এবং তিনি এমনভাবে বাংলাদেশ সাথে মিয়ানমার এবং ভারতের সম্পর্ক নষ্ট করে যাচ্ছেন, যেই সম্পর্ক জোড়া দিতেও আরো ভবিষ্যতে সময় লাগবে। রোহিঙ্গা সমস্যার সমাধানটাকে এমন জটিলতর জায়গায় নিয়ে দিয়ে যাচ্ছেন যে সামনে যেই সরকারই আসুক তার যেন মাথার ঘাম পায়ে পড়ে রোহিঙ্গার সমস্যা সমাধানের জন্য। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ভারত ইতিমধ্যেই তার
পুরো ত্রিপুরা বর্ডার জুড়ে, সমস্ত ত্রিপুরা বর্ডারে সে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। এই দুই দেশের মানুষের সীমান্তে যারা বসবাস করেন, রাত্রিকালীন বিপদে আপদে এক দেশের মানুষ আরেক দেশে চিকিৎসা নিত, এগুলো কাঁটাতার আইন আদালত দিয়ে ফেরানো যায় না। বহু আত্মীয়তার সম্পর্ক ছিল, সেগুলো বিজেপি বিএসএফ দিয়ে ফেরানো যায় না। এই সরকারের সময়ে এসে এই দিক থেকে উস্কানিমূলক সম্পর্ক, আজকে আমরা আপনাদেরকে আলোচনায় বলেছি যে সেই দেশে 11 জন জঙ্গি তৎপরতার অভিযুক্ত গ্রেফতার হয়েছে, যাদের বেস ছিল বাংলাদেশে। ফলে জটিল থেকে জটিলতর এই পরিস্থিতিগুলো সরকার কোনোভাবেই গায়ে মাখছে না। সেদিকে প্রতিপক্ষ দেশগুলো তাদের সামরিক শক্তি, আপনি মিয়ানমার বর্ডার বলেন, ভারত বর্ডার বলেন, তারা দুই দেশ তাদের সামরিক শক্তি বিস্তৃত করেছে। বলা হচ্ছে অন্য সিকিউরিটির কথা, অন্য সিকিউরিটি থ্রেটের কথা, কিন্তু ভয় দেখানোর একটা আওয়াজ এ পাশেও এসে পৌঁছে কিনা। ফলে আমাদের এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে কি দিয়ে গেলেন, এইটা বোধহয় মূল্যায়নের অনেক বেশি সময় চলে এসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।